আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা অষ্টম অধ্যায়ের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান দিব। তো আমি শুরুতেই বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা রাখি তোমরা সবগুলো প্রশ্ন বুঝে করার চেষ্টা করবে। তো ১ নম্বর প্রশ্নটি কি বলেছে একটু আমরা দেখি। বলেছে হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি? ঠিক আছে? হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে নগদান বই। ঠিক আছে? নগদান বই কিন্তু হিসাবের প্রাথমিক বই। ঠিক আছে? এই জন্য এই নগদান বইকে হিসাবের প্রাথমিক বই ও পাকা বই উভয়ই বলা হয়। ঠিক আছে? এটা পাকা বইয়ের মধ্যে কাজ করে। হিসাবের পাকা বই হলো খতিয়ান, হিসাবের প্রাথমিক বই হলো জাবেদা, বাট নগদানও হিসাবের প্রাথমিক বই, কিন্তু এইটি হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও এটি পাকা বইয়ের ন্যায় কাজ করে, অর্থাৎ নগদের যে লেনদেনগুলো রয়েছে সেগুলোর একদম বাস্তব হিসাব দেয়। ঠিক আছে? এরপর ২ নাম্বার এমসিকিউটি বলেছে কি নগদান বইতে লিপিবদ্ধ হবে। শোনো, নগদান বইতে শুধুমাত্র নগদ এবং ব্যাংক রিলেটেড লেনদেনগুলা লিপিবদ্ধ হয়, অনগদ কোনো লেনদেন লিপিবদ্ধ হয় না। তাহলে দেখো মূলধন আনয়ন, মূলধন আনয়ন মানে কি মালিক যে টাকাটা দেয় সেটাকে মূলধন বলে। তার মানে কি এখানে নগদ টাকা আসছে, তাইলে এটা নগদের লেনদেন হয়েছে, এটা আসবে। জনতা ট্রেডার্সের নিকট বিক্রয়, দেখো বিক্রয় করার সময় প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, তার মানে এটি বাকিতে বিক্রয়, এটা যাবে না। বাকিতে বিক্রয় নগদান বইতে যায় না, অনগদ লেনদেন এটা। ঠিক আছে? মনিহারি দ্রব্যাদি ক্রয়, নগদ টাকা চলে গেছে, এটা যাবে। তার মানে ১ আর ৩ অ্যান্সার হবে। ১ আর ৩ খ নম্বরে আছে, তাইলে এটার অ্যান্সার খ। ঠিক আছে? এটার অ্যান্সার খ নাম্বার হবে ২ নম্বরে। এরপরে ৩ নাম্বার বলেছে কি দেখো, বলেছে এক গড়া নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি? এক গড়া নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি? দেখো এক গড়া নগদান বইতে শুধুমাত্র নগদ আদান বা প্রদান সেই লেনদেনগুলো লিপিবদ্ধ হয়, ব্যাংক রিলেটেড লেনদেন কিন্তু এখানে আসবে না। দেখো পণ্য ক্রয় করে চেক প্রদান, চেক আছে তার মানে এটা শুরুতেই বাদ। খ নাম্বারটা কি বলছে আসবাবপত্র ক্রয় করেছি, আসবাবপত্র ক্রয় করে নগদ টাকা চলে গেছে, তাহলে এটা হতে পারে। ঠিক আছে? আসবাবপত্র ক্রয় করে নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ টাকা বাড়লে বা কমলে এক গড়া নগদান বইতে হয়, তাহলে এটা হতে পারে, খ নাম্বার হতে পারে, হবে। পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব কমে যায়, এখানে নগদ কোনো লেনদেনই হয় না, গ নাম্বারটা হবে না। পণ্য ফেরত, পণ্য ফেরত বাকিতে ক্রয় করলে পণ্য ফেরত দেওয়া হয়, এটাও অনগদ লেনদেন, এটাও হবে না, তাহলে খ নাম্বারটাই এটির অ্যান্সার হবে। ঠিক আছে? এক গড়া নগদান বই সর্বদা কোন উদ্বৃত্ত প্রকাশ করে? এক গড়া নগদান বই সর্বদা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। তোমার পকেটে ১০ টাকা আছে, তুমি চাইলে ২০ টাকা খরচ করতে পারবা না, তোমাকে ১০ টাকাই খরচ করতে হবে। সর্বোচ্চ তুমি ১০ টাকাই খরচ করতে পারবা। ঠিক আছে? তোমার পকেটে যা থাকবে তার চেয়ে বেশি খরচ করতে পারবে না, তার চেয়ে কমই খরচ করতে হবে। এই জিনিসটার কনসেপ্টটা মনে রাখবা, তাইলে মনে থাকবে। তার মানে তোমার কাছে যদি ১০ টাকা থাকে তুমি ৯ টাকা বা ১০ টাকাই খরচ করতে পারবা, চাইলে ১২ টাকা খরচ করতে পারবে না। ১২ টাকা খরচ করলে ক্রেডিট ব্যালেন্স হবে। ক্রেডিট ব্যালেন্স তো হবে না, তোমার পকেটে আছে ১০ টাকা, তুমি ১২ টাকা কিভাবে খরচ করবা? বাকি ২ টাকা কোথা থেকে দিবা? হবে না। তাহলে এটি সর্বদাই কি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাইলে ৪ এর অ্যান্সার হবে ক নাম্বার। পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক বলে গণ্য হবে? দেখো চেকের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। বাহক চেক মানে যে চেকটা নিয়ে যাবে সে টাকা উঠাবে। হুকুম চেক হলো যাকে হুকুম দেওয়া হবে, যার নামে বলে দেওয়া হবে যে ওকে টাকাটা দেওয়া হোক, সেটি হলো হুকুম চেক। ডাককাটা চেক মানে এইটা অবশ্যই অ্যাকাউন্টে নিতে হবে, এটা সরাসরি ক্যাশ নিতে পারবে না, তাইলে অ্যাকাউন্ট পেই চেক বলা হয়। ঠিক আছে? আর খোলা চেক হলো এটা ব্ল্যাঙ্ক চেক থাকে, যা ইচ্ছা তাই লিখে নিতে পারে। ঠিক আছে? তাহলে পণ্য ক্রয় করে চেক পাইলে কোন ধরনের চেক বলে গণ্য হবে? এটা বাহক চেক বলে গণ্য হবে। এটা কি চেক? এটা বাহক চেক। ঠিক আছে? এটা বাহক চেক বলে গণ্য হবে। এখানে তুমি তোমাকে বলে দিবে যে তোমাকে একটা চেক দিল, এই চেকটা নিয়ে তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে, এখানে পণ্য বিক্রয় করে চেক পাইলে এটা বাহক চেক বলা যেতে পারে। ঠিক আছে? এরপরে দেখো ৬ নাম্বার বলেছে কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে কোন অক্ষর প্রতীক লিখতে হয়? যদি বাংলায় লিখি তাহলে ক লিখবো, আর ইংলিশে লিখলে সি লিখবো। এটার অ্যান্সার হবে সি।
ঠিক আছে, কন্ট্রাএন্ট্রি হবে। কন্ট্রাএন্ট্রি দুইটা লেনদেনে হয়, একটা হলো ব্যাংকে টাকা জমা দিলে আর একটা হলো ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে। তাইলে নগদ অর্থ ব্যাংকে জমা দেন, এইটা হবে। প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন, না হবে না। তুমি যদি প্রতিষ্ঠান থেকে টাকা জমা দাও তাইলে হবে। অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন, এটা হবে। ঠিক আছে, তাহলে 1 আর 3, 1 আর 3 কোথায় আছে? খ নম্বরে আছে। ওকে, কোন বার্তা 3 গড়া নগদান বইতে লিপিবদ্ধ হয়? ঠিক আছে, কোন বার্তা 3 গড়া নগদান বইতে লিপিবদ্ধ হয়? 3 গড়া নগদান বইতে অবশ্যই লিপিবদ্ধ হবে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা। ক্রয় বার্তা হবে না, বিক্রয় বার্তাও হবে না, কারবারি বার্তাও হবে না। তাহলে ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, কারবারি বার্তা এগুলো সব কারবারি বার্তার মধ্যেই যায়। কারবারি বার্তা নামে কোনো হিসাব হয় না। তাহলে প্রদত্ত বার্তাটা হবে। ঠিক আছে, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। নগদ টাকা পাইলে প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হয়। ঠিক আছে, নগদ টাকা অথবা ব্যাংকে টাকা। তাহলে নগদে পণ্য ক্রয়, টাকা চলে যাবে, এটা হবে না। ক নম্বরটা হবে না। নগদে পণ্য বিক্রয়, টাকা আসবে, হ্যাঁ এটা হবে। ব্যাংক সুদ মঞ্জুর করছে, ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংকে টাকা বাড়লেও নগদ টাকা বাড়ার মতো, তাহলে এটাও যাবে। তাহলে এটার আনসার হবে 2 আর 3, গ নাম্বার। হ্যাঁ, 2 আর 3। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয়। নগদ প্রদান জাবেদায় যেটি প্রদান করা হয় সেটি লিপিবদ্ধ করা হয়। আসবাবপত্র বিক্রয় করলে টাকা পাওয়া যায়, তাইলে আসবে না। পাওনা টাকা আদায়, টাকা পাওয়া যায়, তাহলে আসবে না। ঋণ পরিশোধ, টাকা চলে যায়, তাহলে নগদ প্রদান জাবেদায় যাবে। ঠিক আছে, পণ্য বিক্রয়, টাকা পাওয়া যায়, এটাও আসবে না। তাহলে ঋণ পরিশোধই হবে এটার আনসার। ঠিক আছে, তারপরে দেখো, যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কি বলা হয়? দেখো এখানে অপশন দিছে ব্যাংকার, আমানতকারী, গ্রহীতা, বিনিয়োগকারী। হ্যাঁ, তাহলে যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে বলা হয় আমানতকারী। আর বাকি অপশনগুলো আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। ব্যাংকার কাদেরকে বলা হয়? যারা ব্যাংকে চাকরি করে, ঠিক আছে, ব্যাংকে বসে কার্যক্রম করে, তাদেরকে ব্যাংকার বলে। আমানতকারী হলো যারা হিসাব খোলে, ব্যাংকে হিসাব খোলে এবং টাকা পয়সা লেনদেন করে, তারা হলো আমানতকারী। আর গ্রহীতা, যেনারা ঋণ গ্রহণ করে তাদেরকে গ্রহীতা বলে। আর বিনিয়োগকারী হলো যে সমস্ত প্রতিষ্ঠান ব্যাংকে টাকা ইনভেস্ট করে, অর্থাৎ ব্যাংকের মালিকানার অংশ নেয়। ঠিক আছে, তারা হলো বিনিয়োগকারী। হ্যাঁ, এরা শেয়ার হোল্ডার হতে পারে। ঠিক আছে, আর আমানতকারী হলো যারা হিসাব খোলে ব্যাংকে, আর গ্রহীতা হলো যারা লোন নেয় তারা। ঠিক আছে, তাহলে কন্ট্রা এন্ট্রি দ্বারা প্রভাবিত হিসাব হলো, কন্ট্রা এন্ট্রিতে কি কি হিসাব প্রভাবিত হয়? এক হলো নগদান হিসাব, আরেকটি হলো ব্যাংক হিসাব। কারণ নগদ টাকা ব্যাংকে জমা দিলে আর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি হয়। তাইলে মূলধন হবে না। কোনটা হবে? 2 আর 3 অ্যান্সার হবে। 2 আর 3 কোথায় আছে? গ নম্বরে আছে। তাহলে এটার অ্যান্সার হবে গ নাম্বার। এরপরে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে খুব সুন্দর। কি বলা আছে? অনুচ্ছেদটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভালো কথা। সালাউদ্দিন অ্যান্ড সন্স 2025 সালের জুলাই 10 তারিখে ব্যবসা হইতে ব্যাংক হিসাবে নগদ 10,000 টাকা জমা দিল। তাহলে ব্যবসা হতে ব্যাংক হিসাবে জমা দিল, তার মানে কি? এটা কন্ট্রাএন্ট্রি। প্রদয় হিসাব সামিনা স্টোরসকে 12,000 টাকা দেনার পণ্য নিষ্পত্তিতে 11,500 টাকা চেক প্রদান করলো। ব্যাংক থেকে টাকা কমে গেল 11,500 টাকা। অপরদিকে পণ্য নিষ্পত্তি করা হলো 12,000 টাকা, তার মানে কি 500 টাকা কম দেওয়া হয়েছে। এই 500 টাকা হলো বার্তা, এটা প্রাপ্ত বার্তা বলে। হ্যাঁ, এরপরে দেখো, কাউকে টাকা পরিশোধ করার সময়, প্রদান করার সময় যে কম দেওয়া হয় সেটি হলো প্রাপ্ত বার্তা। আর কারো কাছ থেকে টাকা আদায় করার সময় যে কম নেওয়া হয় সেটি হলো প্রদত্ত বার্তা। হ্যাঁ, প্রাপ্য হিসাব মাহবুব ট্রেডার্সের কাছ থেকে 15,000 টাকার পাওনা পণ্য নিষ্পত্তিতে 1,000 টাকা চেক পেল। ঠিক আছে, তাইলে এখানে 15,000 টাকা পাওনা পণ্য নিষ্পত্তিতে 14,000 টাকা চেক পাইছে, এখানে 1,000 টাকা বার্তা দিয়েছে, এটা হলো প্রদত্ত বার্তা। ঠিক আছে, এটা প্রদত্ত বার্তা। ওকে, তাহলে দেখো 13 নম্বর প্রশ্ন বলছে 10 জুলাই 2025 তারিখে লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হবে কোন নগদান বইতে? খেয়াল করে দেখো, এখানে বার্তা রয়েছে। বার্তা যুক্ত থাকলে, ব্যাংক থাকলে 2 গড়া, শুধু ব্যাংক আছে, নগদ আর ব্যাংক আছে, তাহলে 2 গড়া। আর যদি বার্তা থাকে, নগদ, ব্যাংক এবং বার্তা আছে, তাইলে 3 গড়া। তো এখানে তো বার্তা আছে, এখানে 500 টাকা বার্তা, এখানে 100 টাকা বার্তা, ঠিক আছে, 1,000 টাকা বার্তা। তাহলে এটা বার্তা আছে, বার্তা থাকলে অবশ্যই 3 গড়া। 1 গড়ায় যাবে শুধুমাত্র নগদ লেনদেন, 2 গড়ায় যাবে নগদ আর ব্যাংক সংক্রান্ত লেনদেন, 3 গড়ায় যাবে নগদ, ব্যাংক এবং বার্তা সংক্রান্ত লেনদেন। তার মানে এখানে বার্তা আছে, তাইলে 3 গড়া নগদান যাবে। আর নগদ প্রাপ্তি যাবে শুধুমাত্র নগদে অর্থ বৃদ্ধি পাইলে বা প্রাপ্তি হলে সেটা যাবে। সালাউদ্দিন অ্যান্ড সন্সের কন্ট্রাএন্ট্রির পরিমাণ কত? এই যে কন্ট্রাএন্ট্রি হলো 10,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, নগদ টাকা কমে গেছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে। কি হয়েছে? নগদ টাকা কমে গেছে, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, তাহলে কি হবে? এটি কন্ট্রাএন্ট্রি হবে। তাইলে 10,000 টাকা এখানে কন্ট্রাএন্ট্রি। হ্যাঁ,
এরপরে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে 15 ও 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। খুব ভালো কথা। হাবিব এন্টারপ্রাইজের মালিক জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও নগদান বইয়ে লিপিবদ্ধ করে থাকেন। 2025 সালের মার্চ মাসের 10 তারিখে মোট 20,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেন। তাইলে যেটা পরিশোধ করছি সেটি হলো প্রদান জাবেদা। হ্যাঁ, 15,000 টাকা প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা। মার্চের 28 তারিখে রবির নিকট হতে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। এই যে 9,500 টাকা পাইলাম, এটা প্রাপ্তি জাবেদায় বসবে এবং এখানে 500 টাকা বাট্টা দেওয়া হয়েছে, তাহলে এটি বাট্টা করে যাবে। তাহলে হাবিব এন্টারপ্রাইজের প্রকৃত দেনার পরিমাণ কত? দেনা দেখো, এই যে 20,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেছো, এখানে 5,000 টাকা এখনো পরিশোধ করনি। এই 5,000 টাকা হলো তোমার দেনার পরিমাণ, প্রকৃত দেনা। তাইলে 5,000 টাকা এটি হবে প্রকৃত দেনা। এরপর মার্চের 28 তারিখে লেনদেনটি কোন নগদান বইতে লিপিবদ্ধ হবে? ঠিক আছে, এটা কোন নগদান বইতে লিপিবদ্ধ হবে? দেখো, যেহেতু বাট্টা আছে, বাট্টা থাকলে এটা 3 গড়া নগদান বইতে লিপিবদ্ধ হবে। তো এই ছিল অষ্টম অধ্যায়ের অনুশীলনীর যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সে তার সমাধান। তবে এখানে একটি জিনিস বলে দিই যে এই যে 5 নাম্বার এমসিকিউটা তোমাদের সাথে দ্বিমত হতে পারে, কারণ এখানে পণ্য বিক্রয় করে চেক পেলে সেটিকে বাহক চেক বা হুকুম চেক বলা হতে পারে। ঠিক আছে, ডাক কাটা চেকও হতে পারে। এটা আসলে প্রশ্নটা অসমাপ্ত একটা কি কি বলে সমালোচিত প্রশ্ন এটা। এটা আসলে যে তোমাকে চেক দিবে সে কিভাবে দিবে এটা একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তোমাকে যদি তোমার নামে উল্লেখ করে দেয় তাহলে হুকুম চেক, আর তোমার নাম উল্লেখ করে দিছে প্লাস আবার ওয়ার বেয়ারার অথবা বাহককে এই কথাটি কেটে দেয় নাই, তাহলে সেটা বাহক চেকই হবে। ঠিক আছে, আবার ডাক কাটা চেকও দিতে পারে, যে অবশ্যই অ্যাকাউন্টে নিতে হবে সেটাও নিতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে বা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তোমাদের গাইডের সাথে না মিলতে পারে। ঠিক আছে, তোমার স্যার যেটা বলবে সেটাই করে নিও তোমার স্যারের পরীক্ষার জন্য। তবে বিশেষ করে এসএসসি পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসবে না, সমালোচিত কোশ্চেন আসবে না। হ্যাঁ, ওকে। তো এই ছিল এমসিকিউ গুলার বিষয়। আশা রাখি তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে বা কোথাও কোনো কিছু শিখতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে অথবা কোনো পরামর্শ থাকে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলোকে রিপ্লাই দিয়ে রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।